একটু ভেবে দেখুন তো, বিশ্বজুড়ে সব বড় বড় অর্থনীতিবিদরা বলছেন তেলের দাম কমতে চলেছে, আর সবাই সেই স্বস্তির অপেক্ষায় আছে। কিন্তু মাত্র কয়েক মাসের ব্যবধানে সেই পুরো চিত্রটাই ১৮০ ডিগ্রি ঘুরে গেল। কিভাবে একটা প্রায় নিশ্চিত পূর্বাভাস এতটা ভুল প্রমাণিত হতে পারে? চলুন এই নাটকীয় পরিবর্তনের গভীরে যাওয়া যাক। মাত্র ৫ মাস ভাবা যায়? এইটুকু সময়ের মধ্যে বিশ্বব্যাংকের স্বস্তির পূর্বাভাস থেকে দ্য গার্ডিয়ানের আতঙ্কের খবর, বাস্তবতা এতটা পাল্টে গেল কিভাবে? তাহলে কি বিশেষজ্ঞরা কিছু একটা দেখতে ভুল করেছিলেন, নাকি পর্দার আড়ালে অন্য কোনো খেলা চলছিল? এই রহস্যটাই আজ আমরা বোঝার চেষ্টা করব। তো চলুন গল্পের শুরুটা করা যাক ২০২৫ সালের শেষ দিক থেকে। সেই সময়ে বাজারে এমন একটা ধারণা ছিল যে বিশ্বে তেলের সরবরাহ এতটাই বেড়ে যাবে যে দাম কমাটা একরকম নিশ্চিত। কিন্তু সবাই কেন এমনটা ভাবছিল? মানে, খোদ বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ যখন এমন কথা বলেন, তখন তো সবাই স্বস্তিতে থাকবেই, তাই না? জ্বালানির দাম কমায় বিশ্ব অর্থনীতিতে একটা আরামদায়ক পরিস্থিতি তৈরি হচ্ছিল, আর সবাই ধরেই নিয়েছিল যে এই ভালো সময়টা চলতেই থাকবে। এটাই ছিল তখনকার বাজারের মনোভাব। ব্যাপারটা শুধু সাধারণ কোনো পূর্বাভাসেই থেমে থাকেনি, একেবারেই নির্দিষ্ট করে একটা সংখ্যাও বলে দেওয়া হয়েছিল। বিশ্বব্যাংকের মতে ২০২৬ সালে ব্রেন্ট ক্রুড তেলের গড় দাম হওয়ার কথা ছিল মাত্র $৬০ প্রতি ব্যারেল। এই সংখ্যাটাই ছিল বাজারের সব হিসাব নিকাশের মূল ভিত্তি। এখন প্রশ্ন হল, এত বিপুল পরিমাণ অতিরিক্ত তেল আসছিল কোত্থেকে? এর উত্তরটা হলো একটাই শব্দ: শেল। আমেরিকার শেল বিপ্লব নামে পরিচিত এই প্রযুক্তিটা বিশ্ব জ্বালানি বাজারের পুরো চিত্রটাই বদলে দিচ্ছিল। তো এই শেল তেল জিনিসটা আসলে কি? সোজা কথায়, এটা হলো পাথরের স্তর থেকে বিশেষ টেকনোলজি দিয়ে তেল বের করা। আর এই একটা টেকনোলজি ২০১১ সালের পর আমেরিকার পুরো চেহারাটাই পাল্টে দেয়। মানে, যে দেশটা ছিল তেলের অন্যতম বড় ক্রেতা, সেই দেশই হয়ে উঠল বিশ্বের প্রধান তেল উৎপাদকদের একজন। বাজারের জন্য এটা এক কথা একটা গেম চেঞ্জার ছিল। এই বদলের মাত্রাটা একটু দেখুন। ১৯৭৮ সালে বিশ্ব তেল উৎপাদনে আমেরিকার অংশ ছিল স্রেফ ১৪% মতো, আর শেল বিপ্লবের পর ২০২৬ সাল নাগাদ সেটা বেড়ে দাঁড়ায় প্রায় ১৯.৫%। মানে, বুঝতেই পারছেন, আমেরিকা সরাসরি সৌদি আরব বা রাশিয়ার মতো দেশগুলোর প্রতিযোগী হয়ে দাঁড়িয়েছিল। ঠিক যখন সবাই ভাবছিল যে তেলের দাম কমই থাকবে আর অর্থনীতিও স্থিতিশীল থাকবে, ঠিক তখনই একটা রাজনৈতিক সংঘাত পুরো ছকটাকেই ওলটপালট করে দিল। চলুন দেখি কিভাবে এই শান্ত পরিবেশটা হঠাৎ করে একটা বিশৃঙ্খলার জন্ম দিল। সবকিছু বদলে গেল অবিশ্বাস্য রকম দ্রুতগতিতে। দেখুন, ২৮শে ফেব্রুয়ারি সংঘাতটা শুরু হলো, আর তার কয়েকটা দিনের মধ্যেই বিশ্ব তেলের বাজারে রীতিমতো প্যানিক ছড়িয়ে পড়ল। দাম লাফাতে শুরু করল, আর ৬ মার্চের মধ্যে ব্রেন্ট ক্রুডের দাম $৯১ ছাড়িয়ে গেল। ভাবুন, মাত্র এক সপ্তাহে বাজারের সব হিসাব নিকাশ একেবারে তছনছ। মাত্র এক সপ্তাহে ২৫% বেশি দাম বেড়ে যাওয়া, এটা বিশ্ব অর্থনীতির জন্য যে কি পরিমাণ বড় একটা ধাক্কা ছিল তা বলার অপেক্ষা রাখে না। পুরো সাপ্লাই চেইনটাই যেন কেঁপে উঠেছিল। এখন কথা হলো, দামটা বাড়ল কেন? এর পেছনে ছিল মূলত সরবরাহের ভয়। দেখুন, হরমুজ প্রণালী, যেটা দিয়ে বিশ্বের প্রায় ৫ ভাগের ১ ভাগ তেল যায়, সেখানে জাহাজ চলাচলে হুমকি তৈরি হলো। এর সাথে আবার যোগ হলো উৎপাদক দেশগুলোর তেল রাখার জায়গা ফুরিয়ে আসার খবর। বাজারে তখন একটাই ভয়: তেল উৎপাদন হয়তো বন্ধই হয়ে যাবে। এই পরিস্থিতি দেখে সবার মনে একটাই প্রশ্ন: ইতিহাস কি আবার ফিরে আসছে? আমরা কি ১৯৭৯ সালের মতো আরেকটা ভয়াবহ তেল সংকটের দিকে এগোচ্ছি? চলুন একটু তুলনা করে দেখি। এই ডেটাগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। ১৯৭৮ সালের তুলনায় বিশ্ব তেল উৎপাদনে ইরানের অংশ এখন অনেক কমে গেছে। অন্যদিকে আমেরিকার অংশ অনেকটাই বেড়েছে। এর সবচেয়ে বড় অর্থটা কি? এর মানে হলো, বিশ্ব এখন তেলের জন্য কোনো একটা অঞ্চলের উপর আগের মতো নির্ভরশীল নয়। বাজারটা অনেক বেশি ছড়ানো। তবে আসল চমকটা হয়তো অন্য জায়গায়। দেখুন, ১৯৭৮ সাল থেকে আমেরিকার অর্থনীতি আকারে প্রায় ৩ গুণ বড় হয়েছে, কিন্তু তাদের তেলের ব্যবহার প্রায় একটুও বাড়েনি, ফ্ল্যাট। এর মানে কি? মানে হলো, আজকের অর্থনীতি অনেক বেশি তেল সাশ্রয়ী। প্রোডাকশন বাড়াতে এখন আর আগের মতো গ্যালন গ্যালন তেলের দরকার হয় না। তাহলে কি আমাদের নিশ্চিন্ত থাকার কোনো কারণ আছে? না, বিষয়টা ঠিক এতটা সহজ নয়। একদিকে যেমন আমাদের কিছু নতুন শক্তি তৈরি হয়েছে, তেমনি অন্যদিকে কিছু নতুন দুর্বলতাও কিন্তু সামনে এসেছে। চলুন এবার সেই দিকগুলোও একটু দেখি। প্রথমেই বলি আশার কথাগুলো। আমাদের শক্তিগুলো কি কি? ১ নম্বর, অর্থনীতিগুলো এখন ৭০%-এরও বেশি তেল সাশ্রয়ী।
2 আজকের মুদ্রাস্ফীতি 1970-এর দশকের মতো লাগাম ছাড়া নয়, অনেক বেশি স্থিতিশীল। 3 আমেরিকা নিজেই এখন একটা বড় উৎপাদক, যা বাজারে একটা ভারসাম্য এনে দেয়। আর সবশেষে আমরা এখন শুধু তেলের ওপর নির্ভরশীল নই, নবায়নযোগ্য জ্বালানির মতো আরও অনেক উৎস ব্যবহার করছি। কিন্তু মুদ্রার তো আরেকটা পিঠও থাকে, তাই না? আমাদের নতুন দুর্বলতাগুলোও বেশ গুরুত্বপূর্ণ। যেমন আধুনিক ড্রোন বা মিসাইল টেকনোলজি দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া এখন অনেক সহজ। আমাদের বিশ্ব আর্থিক ব্যবস্থা আগের চেয়ে অনেক বেশি একে অপরের সাথে যুক্ত, তাই অনেক বেশি ভঙ্গুর। তেলের একটা ধাক্কাই হয়তো শেয়ার বাজারের মতো কোনো বড় বাবল ফাটিয়ে দিতে পারে। তাছাড়া দুবাইয়ের মতো শহরগুলো এখন শুধু তেলের হাব নয়, বরং বিশ্ব অর্থনীতির অন্যতম আর্থিক কেন্দ্র। আর সবশেষে ভারতের মতো উন্নয়নশীল দেশগুলো যারা তেল আমদানি করে, তাদের ঝুঁকিটা কিন্তু এখনও অনেক বেশি। তাহলে শেষ পর্যন্ত আমরা কোথায় এসে দাঁড়ালাম? মূল কথাটা হলো, আমরা হয়তো তেলের উপর আগের মতো এতটা নির্ভরশীল নই, কিন্তু আমাদের বিশ্ব ব্যবস্থাটা এখন নতুন আর অনেক বেশি জটিল। কিছু ঝুঁকির সুতোয় একে অপরের সাথে বাধা, মানে এক জায়গার সমস্যা এখন চোখের পলকে অন্য জায়গায় ছড়িয়ে পড়তে পারে। আর এই পুরো ঘটনাটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। নতুন জ্বালানি আর নতুন ধরনের সংঘাতের এই যুগে স্থিতিশীলতা ধরে রাখার আসল দামটা আসলে কত? এই প্রশ্নটা ভাবার জন্য রেখেই আজ শেষ করছি।